আসসালামু আলাইকুম, আমি শাফিন আহমেদ প্রেজেন্ট করছি হাইতি ডিপেন্ডেন্সি থিওরি অ্যানালাইসিস পোস্টারটি। চলুন তার আগে জেনে নেওয়া যাক হাইতির অবস্থান সম্পর্কে। হাইতি ল্যাটিন আমেরিকার একটি দেশ যা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অবস্থিত হিস্পেনিওলা দ্বীপে। এর পাশে রয়েছে ডমিনিকান রিপাবলিক, কিউবা এবং পোর্তো এবং জ্যামাইকা। এর খুব কাছাকাছি রয়েছে টার্কস এবং কার্সাস আইল্যান্ড। ডমিনিকান রিপাবলিকের সাথে সবচেয়ে কম প্রশস্ততম স্থানটি হচ্ছে 32 কিলোমিটার চওড়া। হাইতি বিভিন্ন ভাগে বিভক্ত, এটি হলো পোর্ট অফ প্রিন্স। তাহলে চলুন এবার ডিপেন্ডেন্সি থিওরি সম্পর্কে জেনে নেওয়া যাক। ডিপেন্ডেন্সি থিওরিতে একটি কোর কান্ট্রি থাকে। কোর কান্ট্রি যেরকম যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চায়না, আর থাকে কিছু পেরিফেরি কান্ট্রি যেমন বাংলাদেশ। এসব দেশে কম মূল্যে শ্রমিক পাওয়া যায়, রিসোর্স পাওয়া যায় এবং তৈরিকৃত সেই প্রোডাক্টগুলো এই পেরিফেরির বাজারেই আবার পুনরায় বিক্রি করা হয়। আমরা আগেই জেনেছি হাইতি হিস্পেনিওলা দ্বীপের একটি অংশ। এটি ছিল ফ্রান্সের সবচেয়ে ধনী কলোনি সেন্ট ডোমিঙ্গো। ইউরোপের প্রায় 40% চিনি ও 75% কফি তৈরি করত। এছাড়াও এখানে ছিল অনেক রেশিয়াল হায়ারার্কি। বর্তমানেও এরা ডিপেন্ডেন্সি থিওরিতে নির্ভরশীল বিভিন্নভাবে, যেমন IMF, ওয়ার্ল্ড ব্যাংক, NGO এবং UN মিশন। আমাদের পোস্টারের লক্ষ্য হলো দেখানো কিভাবে হাইতি এখনও সেই ঐতিহাসিক এবং বর্তমানে চলমান অনুন্নত বা আন্ডার ডেভেলপমেন্টের একটি ফল। 1697 সালে ট্রিটি অফ রেস্কিউয়ের মাধ্যমে ফ্রান্স পশ্চিম হিস্পেনিওলা দখল করে। এই অঞ্চলের নাম দেওয়া হয় সেন্ট ডোমিঙ্গো। এখানে ফরাসিরা গড়ে তোলে একটি বৃক্ষরোপণ অর্থনীতি যা সম্পূর্ণ নির্ভরশীল ছিল আফ্রিকা থেকে আনা কৃতদাসের শ্রমের উপর। 1789 সালের মধ্যে সেন্ট ডোমিঙ্গো ফ্রান্সের সবচেয়ে ধনী উপনিবেশে পরিণত হয়। 4,52,000 আফ্রিকান কৃতদাস এখানে কাজ করত, যাদের শ্রমে উৎপাদিত হতো ইউরোপের 40% চিনি ও 75% কফি। এই বিপুল সম্পদ ফ্রান্সে চলে যেত, আর হাইতিতে কিছুই থাকতো না। ফরাসিরা একটি কঠোর সামাজিক শ্রেণীবিন্যাস তৈরি করেছিল। শীর্ষে শ্বেতাঙ্গ, মাঝখানে স্বাধীন অশ্বেতাঙ্গ এবং নিচে কৃতদাস কৃষ্ণাঙ্গরা। 1791 সালে ইতিহাসের একমাত্র সফল দাস বিদ্রোহ চুশিয়া ল্যাভ্রতুরের নেতৃত্বে কৃতদাসরা ফরাসি ও স্প্যানিশ ও ব্রিটিশ বাহিনীকে পরাজিত করে। 1804 সালের 1 জানুয়ারি জঁ-জ্যাক ডেসলিন স্বাধীনতা ঘোষণা করেন এবং দেশের নাম রাখেন হাইতি, যার অর্থ পাহাড়ের দেশ। এই বিপ্লব শুধু একটি দেশে স্বাধীন করেনি, পুরো বিশ্বের দাসপ্রথা ঔপনিবেশিকতার ভিত কাঁপিয়ে দিয়েছিল। কিন্তু ফ্রান্স কখনোই হারানো মেনে নেয়নি। 1825 সালে রাজা চার্লস দশম 14টি যুদ্ধজাহাজ ও 500 কামান সহ হাইতির উপকূলে হাজির হন। এটি কোনো আলোচনা ছিল না, এটি ছিল আল্টিমেটাম। ফ্রান্সের শর্ত ছিল স্বাধীনতা স্বীকৃতি দিতে হবে, কিন্তু তার মূল্য দিতে হবে। 150 মিলিয়ন ফ্রাঁ ক্ষতিপূরণ দাবি করা হয়, যা পরে কমিয়ে 90 মিলিয়ন ফ্রাঁ করা হয়। আজকের মূল্য $21 বিলিয়ন। হাইতির এত অর্থ ছিল না, তাই ফরাসি ব্যাংক থেকে ঋণ নিতে বাধ্য হয়। এই ঋণ পরিশোধ করতে গিয়ে হাইতির অর্থনীতি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। 1994 সালের হিসাব অনুযায়ী হাইতির জাতীয় বাজেটের প্রায় 40% চলে যেত এই ঋণ পরিশোধে। 2021 সালের 7 জুলাই হাইতির ইতিহাসে একটি কালো অধ্যায় লেখা হয়। প্রেসিডেন্ট জোভেনেল মোইস নিজ বাসভবনে নিহত হন। এই একটি ঘটনা পুরো দেশের রাষ্ট্রীয় কাঠামোকে ভেঙে দেয়। তারপর থেকে হাইতি পতনের দিকে এগিয়ে যেতে থাকে। মানবিক বিপর্যয়ের দিক থেকে 2024 ছিল সবচেয়ে ভয়াবহ বছর। 5,601 জন নিহত হয়েছে, প্রায় 7 লাখ মানুষ বাস্তুচ্যুত। এই সংখ্যা দেশের জনসংখ্যার প্রায় 6%। 54 লক্ষ মানুষ খাদ্য নিরাপত্তায় ভুগছে, অর্থাৎ প্রতি 2 জনে 1 জন তার পরবর্তী খাবার সম্পর্কে নিশ্চিত নয়। 40 লক্ষ শিশু স্কুলে যেতে পারছে না। আজ হাইতির 36.4% মানুষ চরম দারিদ্র্যের নিচে বসবাস করে। তাদের প্রতিদিনের আয় প্রায় $2.15 কম। গ্যাং হামলায় 76টি পুলিশ স্টেশন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে, 273টি স্কুল ভাঙচুর করা হয়েছে। রাষ্ট্রের হাত থেকে যা আর কোনো সেবা পাওয়া যায় না। 2023 সালের অক্টোবরে জাতিসংঘ মাল্টিন্যাশনাল সিকিউরিটি সাপোর্ট মিশন অনুমোদন করে। কেনিয়ার নেতৃত্বে 2500 সেনা পাঠানোর প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু 2024 সালের জুনে মাত্র 400 সেনা এসে পৌঁছায়, বাকিরা এখনও আসেনি। এই পুরো সংকট ডিপেন্ডেন্সি থিওরির একটি বাস্তব রূপ। বাইরের দেশের
উপর নির্ভরশীলতা সব মিশিয়ে হাইতিকে এখন আউটার পেরিফেরিতে পরিণত করেছে, যেখানে রাষ্ট্রের অস্তিত্বই নেই। এখন আমরা দেখব নির্ভরশীলতা তথ্যের ধারণাগুলো কিভাবে ঔপনিবেশিক ও বর্তমান হাইতিতে প্রতিফলিত হয়েছে। এই টেবিলটি দুই যুগের তুলনা করে দেখায়। ধারণা সেন্টার পেরিফেরি বা কেন্দ্র পরিধি কাঠামো। ঔপনিবেশিক হাইতি ফ্রান্সে চিনি ও কফি রপ্তানি করত আর ফ্রান্স থেকে তৈরি পণ্য আমদানি করত। বর্তমানে হাইতি যুক্তরাষ্ট্রের তৈরি পোশাক ও আম রপ্তানি করে, বিনিময়ে চাল, গাড়ি, মেশিন আমদানি করে। 2 শতাব্দ পেরিয়ে গেলেও হাইতির অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। এটি এখনও কাঁচামাল ও স্বল্পমূল্যের পণ্যই রপ্তানি করে। সারপ্লাস এক্সট্রাকশন বা উদ্ধৃত আহরণ। ঔপনিবেশিক হাইতি থেকে ফ্রান্সে প্রায় 4,52,000 কৃতদাস শ্রম থেকে বিপুল সম্পদ কেড়ে নিয়েছিল। আজ হাইতির তৈরি পোশাক শিল্পে শ্রমিকেরা দিনে মাত্র $3 মজুরি পায়, আর মুনাফার সিংহভাগ চলে যায় বিদেশি কোম্পানির পকেটে। শোষণের ধরন বদলেছে, কিন্তু শোষণ থামেনি। আনইকুয়াল এক্সচেঞ্জ বা অসমান বিনিময়। ঔপনিবেশিক হাইতির পণ্য কম দামে বিক্রি করত আর ফ্রান্স থেকে তৈরি পণ্য কিনে আনত অনেক বেশি দামে। এই একই গতিশীলতা আজও চলছে। হাইতির আম বা পোশাক আন্তর্জাতিক বাজারে কম দাম পায়, অথচ একই দেশকে চাল বা গাড়ি কিনতে হলে অনেক বেশি দাম দিতে হয়। কনফেডার বুর্জুয়াস বা কনফেডার বুর্জুয়া। ঔপনিবেশিক হাইতিতে ফ্রি পিপল অফ কালার বা অ্যাফানিস নামে একটি শ্রেণী ছিল, যারা নিজেরা কৃতদাসের মালিক ছিল এবং ফরাসি স্বার্থে কাজ করত। আজকের হাইতিতে স্থানীয় ব্যবসায়ীরা অভিজাত মার্কিন পুঁজির অংশীদারিত্ব হয়ে শ্রমিকদের শোষণ করে। তাদের স্বার্থ দেশের উন্নয়নের সাথে নয়, বিদেশি পুঁজির সাথে জড়িত। সারপ্লাস এক্সট্রাকশন বা অতি শোষণ। ঔপনিবেশিক হাইতির কৃতদাসরা ন্যূনতম জীবিকার বিনিময়ে কাজ করত। আজকের হাইতিতে 36.4% মানুষ চরম দরিদ্র নিচে বসবাস করে, অর্থাৎ প্রতিদিন $2.15 কম আয় তাদের চলতে হয়। 300 বছরেরও শ্রমজীবী মানুষের কোনো জীবনের উন্নতি হয়নি। এক্সটার্নাল ইন্টারভেনশন বা বহিঃস্থ হস্তক্ষেপ। ঔপনিবেশিক ফ্রান্স দাসবিদ্রোহে দমনে সেনাবাহিনী পাঠাতো, আর জাতিসংঘের মাল্টিন্যাশনাল সিকিউরিটি সাপোর্ট মিশন হাইতিতে রয়েছে। আর স্টেট ক্যাপাসিটি বা রাষ্ট্রের সক্ষমতা ঔপনিবেশিক রাষ্ট্র ফরাসি শৃঙ্খলা বজায় রাখত। আজ হাইতি রাষ্ট্র ভেঙে পড়েছে। 8.7% কর্মচারী চলে গেছে, 80% এলাকা গ্যাং নিয়ন্ত্রিত। এই টেবিলটি প্রমাণ করে যে নির্ভরশীলতার ধারাবাহিকতা 300 বছর ধরে অব্যাহত রয়েছে। কেন্দ্র পরিধি কাঠামো, উদ্ধৃত আরোহণ, অসম বিনিময়, কনফেডার বুর্জুয়া, অতি শোষণ সবকিছু একই রয়ে গেছে, শুধু রূপ বদলিয়েছে। ফরাসি সৈন্যের জায়গায় এখন জাতিসংঘের মিশন, দাস জাহাজের জায়গায় তৈরি পোশাকের কন্টেইনার। হাইতি আজ আউটডোর পেরিফেরিতে পরিণত হয়েছে। এই ছবিটি 1798 সালে সেন্ট ডোমিঙ্গোর একটি কফি বাগান। ফরাসি ঔপনিবেশিক স্থাপত্যের এই বাগান বাড়ির চারপাশে বিস্তীর্ণ আখ ও কফির ক্ষেত। 4,52,000 আফ্রিকান কৃতদাস সেখানে কাজ করত। তাদের শ্রমে উৎপন্ন হতো 40% চিনি ও 75% কফি। এই বিপুল সম্পদ ফ্রান্সে চলে যেত, কিন্তু হাইতিতে কিছুই থাকতো না। সব ব্লকের মধ্যে যদি আমরা দেখি, সবকিছু সুন্দর সুষমভাবে সাজানো থাকলেও একবারে ছোট ছোট যে অংশগুলো সবচেয়ে মানবতার জীবনযাপন করতে হতো এখানে সেই কৃতদাসদের। পোর্ট আও প্রাসের একটি প্রধান সড়কের পাশে পড়ে আছে একটি মৃতদেহ। পচন ধরা অবস্থায় শরীরটি ফুলে গেছে। পথচারীরা মুখ ফিরিয়ে নিয়ে দ্রুত হেঁটে চলে যাচ্ছে। কেউ থামছে না, কেউ দেখছে না। ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে বন্ধ দোকান ও ফাঁকা রাস্তা। 2024 সালে জুলাই তোলা ছবিটি হাইতির বাস্তবতার সবচেয়ে নৃশংস চিত্র। একটি মৃতদেহ রাস্তার পাশে পড়ে আছে, পছন্দ হচ্ছে, আর পথচারীরা চলে যাচ্ছে, কেউ থামছে না, কারণ থামলেই বিপদ। গ্যাংরা এলাকা নিয়ন্ত্রণ করে, পুলিশ আসে না, মৃতদেহ তুলতে কেউ নেই। রাষ্ট্রের অনুপস্থিতি এটাই সবচেয়ে বড় প্রমাণ। 2026 সালে জানুয়ারিতে তোলা এই ছবিটি দেখায় পুলিশের সাজোয়া গাড়ির অবস্থা। গাড়িতে গুলি ছিদ্র হয়ে গেছে পুরো উইন্ডশিল্ড। গ্যাংদের হামলা, পুলিশ বাহিনী নিজেদের রক্ষা করতে পারছে না। 76টি পুলিশ স্টেশন ইতিমধ্যে ধ্বংস হয়ে গেছে। 2500 পুলিশ অফিসার চাকরি ছেড়ে দিয়েছে। রাষ্ট্রের প্রতীক যারা, তারাই আজ সবচেয়ে অসহায়। এই ছবিটি বিশ্ব খাদ্য কর্মসূচি বা WFP এর তোলা। বাম পাশের ছবিতে দেখা যাচ্ছে পোর্ট এ প্রাসের একটি আশ্রয় কেন্দ্রে
খাদ্য সহায়তা বিতরণ করা হচ্ছে। কিন্তু বর্তমান তহবিল নিয়ে ডব্লিউএফপি শুধু তাদের সাহায্য করতে পারছে যারা চরম জরুরি পর্যায়ে খিদে নিয়ে দিন কাটাচ্ছে। 54 লক্ষ মানুষের খাদ্য নিরাপত্তাহীন, তার মধ্যে যারা সবচেয়ে খারাপ অবস্থায় আছে তারাই শুধু এই সহায়তা পাচ্ছে। ডব্লিউএফপি বলছে এখন $1 বিনিয়োগ করতে পারলে ভবিষ্যতে $60 সাশ্রয় হয়। হাইতির মানুষের জন্য বিনিয়োগ করা এখন দান নয়, এটি একটি বুদ্ধিমানের অর্থনৈতিক সিদ্ধান্ত। এর মাধ্যমে মানুষের প্রাণ বাঁচে এবং মানুষ টিকে থাকার শক্তি পায়। হাইতি ও ডোমিনিকান রিপাবলিক একই দ্বীপে অবস্থিত, কিন্তু নাসার স্যাটেলাইট চিত্রে দেখা যায় দুদেশের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। বাম পাশে হাইতি বাদামি অনুর্বর প্রায় গাছপালা শূন্য, ডান পাশে ডোমিনিকান রিপাবলিক প্রশান্ত সবুজ ঘন ও বনভূমিতে ভরপুর। বনভূমির দিকে তাকালে পার্থক্যটা স্পষ্ট। হাইতির মাত্র 2%-এরও কম বনভূমি অবশিষ্ট আছে, অথচ ডোমিনিকান প্রজাতন্ত্রে এখনও 40-45% বনভূমি টিকে আছে। এই বনভূমি ধ্বংস হয়নি, কারণ সেখানে রাষ্ট্র বন সংরক্ষণে সক্ষম হয়েছে। অর্থনৈতিক বৈষম্য চোখে পড়ার মতো। হাইতিতে মাথাপিছু আয় মাত্র $1,800, অথচ ডোমিনিকান প্রজাতন্ত্রে একই আয় $21,000, প্রায় 12 গুণ বেশি। একই দ্বীপে কিন্তু এত ব্যবধান কেন? পার্থক্যের মূল কারণ লুকিয়ে আছে ইতিহাসে। হাইতি ছিল ফরাসি উপনিবেশ, ডোমিনিকান প্রজাতন্ত্র ছিল স্প্যানিশ উপনিবেশ। ফ্রান্স হাইতি থেকে যা পেরেছে নিয়েছে, আর স্পেন ডোমিনিকান প্রজাতন্ত্রে কিছুটা স্বায়ত্তশাসন দিয়েছিল। ফলে স্বাধীনতার পর ডোমিনিকান প্রজাতন্ত্র ধীরে ধীরে একটি স্থিতিশীল গণতন্ত্র গড়ে তুলতে সক্ষম হয়, অথচ হাইতি বারবার বিদেশি হস্তক্ষেপ ও অস্থিরতার শিকার হয়। রাষ্ট্রীয় সক্ষমতার এই পার্থক্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঔপনিবেশিক হাইতিতে রাষ্ট্র ফরাসি স্বার্থে শৃঙ্খলা বজায় রাখত, কিন্তু আজ হাইতির রাষ্ট্র ভেঙে পড়েছে। 8.7% সরকারি কর্মচারী চলে গেছে, 80% এলাকা গ্যাং নিয়ন্ত্রিত। অন্যদিকে ডোমিনিকান প্রজাতন্ত্র একটি স্থিতিশীল গণতন্ত্র যেখানে রাষ্ট্র তার নাগরিকদের সেবা দিতে পারে। এই সীমানা মহাকাশ থেকেও দেখা যায়। এক পাশে রাষ্ট্রহীন আউটডোর পেরিফেরি, আর এক পাশে স্থিতিশীল প্রতিবেশী। এই নির্ভরশীলতা তথ্য বলে ঔপনিবেশিক হাইতি ও রাষ্ট্রীয় সক্ষমতার এই পার্থক্যই হাইতিকে আজকের অবস্থায় এনে ফেলেছে। নির্ভরশীলতা তত্ত্ব একক কোনো তথ্য নয়, এটি 3টি প্রধান ধারায় বিভক্ত: স্ট্রাকচারালিস্ট, মডারেট ও রেডিকেট স্কুল। প্রতি ধারায় হাইতির অনুন্নয়নকে ভিন্নভাবে ব্যাখ্যা করে। চলুন প্রতিটি ধারায় হাইতির উদাহরণ সহ দেখি। স্ট্রাকচারালিস্ট স্কুলের মূল বক্তব্য হল বিশ্ব অর্থনীতি 2 ভাগে বিভক্ত: কোর, যেখানে শিল্পোন্নত দেশ থাকে; পেরিফেরি, যেখানে থাকে কাঁচামাল উৎপন্নকারী দেশ। বাণিজ্যের সত্ত্ব পরিধির মাধ্যমে ক্রমশ খারাপ হয়। মডারেট স্কুলের মূল বক্তব্য হল বিদেশি পুঁজি স্থানীয় অভিজাত শ্রেণীর সাথে যুক্ত হয়, যারা নির্ভরশীলতা বজায় রাখে তারা উপকৃত হয়। ঔপনিবেশিক হাইতিতে অশ্বেতাঙ্গ নামে একটি শ্রেণী ছিল যারা নিজেরা কৃতদাসের মালিক ছিল এবং ফরাসি স্বার্থে কাজ করত। আজকের হাইতিতে স্থানীয় ব্যবসায়ীরা, অভিজাতরা মার্কিন কোম্পানির সাথে অংশীদারিত্ব হয়ে তৈরি পোশাক ও কারখানা চালায়। শ্রমিকরা পায় $3 মজুরি, মুনাফা যায় বিদেশে। এই অভিজাতরা দেশের উন্নয়ন চায় না, কারণ তাদের স্বার্থ বিদেশি পুঁজির সাথে জড়িত। রেডিকেল স্কুলের মূল বক্তব্য হল আন্ডার ডেভেলপমেন্ট সৃষ্টি হয় সারপ্লাস এক্সট্রাকশনের মাধ্যমে। হাইতির উদাহরণ যদি আমরা দেখি, ঔপনিবেশিক হাইতি থেকে ফ্রান্স প্রায় 4,52,000 কৃতদাস শ্রম থেকে বিপুল সম্পদ কেড়ে নিয়েছিল। আজ হাইতির তৈরি পোশাক শ্রমিকেরা দিনে $3 মজুরি পায়, আর সেই পোশাক বিদেশে গিয়ে রপ্তানি হয় $50। মুনাফা যায় বিদেশি কোম্পানির পকেটে। অ্যালেক্স ডুপ্রের মতে হাইতি এখনও আউটডোর পেরিফেরিতে পরিণত হয়েছে, যেখানে রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়েছে, সরকার কাজ করে না এবং শুধু সুপার এক্সপ্লয়টেশন বিদ্যমান। হাইতির অনুন্নয়ন বুঝতে হলে এই 3টি ধারাই প্রয়োজন। স্ট্রাকচারাল স্কুল দেখায় বৈশ্বিক কাঠামো, মডারেট স্কুল দেখায় স্থানীয় অভিজাতদের ভূমিকা, আর রেডিক্যাল স্কুল দেখায় অতিরিক্ত আহরণ বা সুপার এক্সট্রাকশনের ধারা। 3 ধারায় মিলিয়ে হাইতির 300 বছরের নির্ভরশীলতার ইতিহাস সম্পূর্ণ হয়। এই পোস্টারটি তৈরি করতে আমি বেশ কয়েকটি নির্ভরযোগ্য উৎস ব্যবহার করেছি:
ভ্যানকুভার স্টাইলে সাজানো রেফারেন্সগুলো আমার প্রতিটি তথ্যের ভিত্তি প্রমাণ করে। অ্যালেক্স ডুপ্রের বই ও প্রবন্ধ হাইতির রাজনৈতিক ও অর্থনৈতিক বোঝার মূল নীতি। নামকুংয়ের নির্ভরশীলতা তথ্য শ্রেণীবিন্যাস তথ্যগত কাঠামো দিয়েছে। বিশ্বব্যাংকের র্যাপিড ক্রাইসিস ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট থেকে নেওয়া হয়েছে বর্তমান সংকটের বেশিরভাগ পরিসংখ্যান। জাতিসংঘ ও OHCR এর মানবিক রিপোর্টের তথ্য দিয়েছে। আর নাসা স্যাটেলাইট চিত্র হাইতি ও ডোমিনিকান প্রজাতন্ত্রের সাথে তুলনা করতে সাহায্য করেছে। আমার পোস্টার প্রস্তুত করতে যারা সহযোগিতা করেছে তারা হচ্ছে আকাশবাবু ত্রিপুরা এবং কাউসার মিয়া। সবাইকে ধন্যবাদ আমার পোস্টারটি দেখার ও শোনার জন্য। আপনি যদি হাইতি নির্ভরশীলতার তথ্য নিয়ে আরও জানতে চান তাহলে রেফারেন্সের অংশটি দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে।